দোলন যেটি বলছিল যে বাজেট নিয়ে প্রতি বছরে আমরা এমন শঙ্কা সংশয়ের কথা বলি, এবং আপনার মধ্যে একটা বারবার আপনি প্রশ্ন করছিলেন যে এই যে এত বড় টার্গেট এনবিআর এর, আমার আয়ের লক্ষ্য, এটি কিভাবে পূরণ হবে। তো প্রশ্ন দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ স্যার। মজিদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হলেন। আমি স্যার বিশেষভাবে আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে যদি আপনি এখন এনবিআর এর চেয়ারম্যান থাকতেন এবং আপনার কাঁধে যদি এই 6 লাখ কোটি টাকার বেশি উপার্জন করতে হতো, আপনি কি করতেন, পরিবর্তনটা কি আনতেন, এবং এখনকার যে কাঠামো আছে তাতে কি তা সম্ভব বলে মনে হচ্ছে নাকি? সবসময় আমি মনে করি দায়িত্ব একটা দিলে সে দায়িত্ব পালন করার চেষ্টা করা উচিত। লক্ষ্যমাত্রা যদি দেওয়া হয়ে থাকে বা থাকে, তখন এই লক্ষ্যমাত্রাটা কেন দেওয়া হলো, কোন প্রেক্ষাপটে, সে জিনিসটাকে আমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় রাখতে হবে এই জন্যেই যে আমার বাজেট বড় হচ্ছে, ব্যয়ের বাজেট বড় হচ্ছে, অথচ ইকোনমি স্থবির হয়ে পড়ে আছে। সেই জন্যই যদি স্থবির, আমাকে যদি এনবিআরের টার্গেট ওইভাবে দেওয়া হয়, আমাদের সময় কিন্তু এটা ছিল না, ছিল এই যে আমি যা করতে পারবো সেইটাই আমি টার্গেট দিতাম, বলে দিতাম, সেটাই আমাকে দেওয়া হতো। অর্থাৎ আমাকে একটা জবাবদিহির একটা ব্যবস্থা ছিল যে আপনি তো বলেছিলেন এই খাতে করবেন, করতে পারেননি কেন। কিন্তু এই 2015 সালের পরের থেকে এই বাজেটই বড় করা হয় আর ওরে হিসেব করে বলা হয় তোমার এত দিতে হবে, এই যে ব্যাপারটা, ফলে এনবিআর নানান ধরনের যুক্তি চেষ্টা করে টার্গেট অর্জনের, কিন্তু পারে না। যেমন অর্থনীতি যদি ঠিক না করা হয় তবে পারবে কীভাবে, উনি পারবেন কীভাবে। তারপরে সেই আমার আমল বা তার আগের আমলের থেকে এই অটোমেশন হচ্ছে, অটোমেশন হয় না, ভ্যাট অনলাইন প্রকল্প বছরের পর বছর নিলাম, 3-4 জন প্রকল্প পরিচালক পরিবর্তন হয়ে গেল, ওর কোনো কন্টিনিউটি নাই, এইগুলো তো হবে না। এখানে খুব ড্রাস্টিক কিছু অ্যাকশানে যেতে হবে, নিতে হবে, এই টার্গেট অর্জনের জন্য। তৃতীয় কারণ আরেকটা আমার অ্যাক্টিভ হওয়ার দরকার পড়বে, এই অর্থে পড়তো, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইকোনমিতে আমার ট্যাক্স জিডিপি রেশিও 7, কিন্তু আমরা যখন ছিলাম তখন 9, 10 বা 11 এরকম ছিল। হ্যাঁ, তো কেন 7-এ আসলো? তার মানে আমার অর্থনীতিতে বিরাট একটা বৈষম্য রয়ে গেছে। আমি বহু লোকের করের বাইরে রেখেছি, অথবা তারা আসেননি, বা আমার এই সিস্টেমে নেওয়া হচ্ছে না। তাকে আমি হয়তো আরও কালো টাকা সাদা টাকা করার সুযোগ দিয়ে, সুযোগ দিয়ে আমি তারে আমার এই হিসেবের বাইরে রেখেছি। এখানে আমি স্ট্রং হতাম, বলতাম যে না, এটা তো এইভাবে হয় না। আপনি কর বা রাজস্ব যেটা টার্গেট দিচ্ছেন সেটা আপনি দিচ্ছেন, রাষ্ট্র যদি দেয়, সংসদ যদি দেয়, আমাকে একই সাথে সেইটার করবার পথও আমার ঠিক করে দিতে হবে। অর্থাৎ ইকোনমিটারে ঠিক করে দিয়ে দেবেন, আমি নিতে পারবো, প্লাস আমার নিজের যা যা করা উচিত সেটা করা উচিত। এখানে এনবিআরের কোনো অবস্থাতেই রুটিন ওয়ার্ক করবার সুযোগ নাই, রুটিন ওয়ার্ক করার সুযোগ নাই। তাকে তো রুটিন ওয়ার্কটাই করছে, মানে সে ধরনের কি কোনো কাঠামোগত পরিবর্তন আপনারা তো চেষ্টা করেছিলেন, একটা প্রস্তাবনা দিয়েছিলেন 2 ভাগে ভাগ করতে, সেটিও তো হয়নি। না, সেটাও হয়নি না, এটা বিবেচনার ভিতরে আছে আর কি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ওখানে কিছু টেকনিক্যাল ভুল করেছিলেন ওনারা, সেই জন্য হয়তো হচ্ছে না। আর এটা হলেও যে কালকেই যে ভাগ হয়ে গেলেই যে কালকেই দুধের নহর বয়ে যাবে, রেভিনিউ বয়ে যাবে, তা না। এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস, এটা নীতিকে আলাদা করা ইত্যাদি, সেই ব্যাপার। আমি বলি সেই সময় 2007, আপনি যেটা বললেন 2007-08-এর সময় আমার টার্গেট ছিল তখন 37,000 কোটি টাকা, তখনকার সময় 37,000 কোটি টাকা। বাট উই কুড আর্ন 47,000 করোড় টাকা, অর্থাৎ টার্গেটে ছাড়িয়েও 10,000 কোটি টাকা বাড়ানো গিয়েছিল, অর্জিত হয়েছিল। সেই সব অ্যাক্টিভিটিসগুলো দেখেন কীভাবে করা হয়েছে, কি পদ্ধতিতে করা হয়েছে। ওই গতানুগতিকভাবে ভাবলে হবে না যে ঠিক আছে আমার এই কজন করদাতা, আমি ওর কাছ থেকে নিচ্ছি না, পারতেছি না, আমি তো পারলাম না, আমি দৌড়াচ্ছি, আমি পিকে হালদারের পিছনে দৌড়ালাম, কিন্তু পিকে হালদার পার হয়ে চলে গেল ওই পাশে, তারপরে আমি চিঠিটা পাঠিয়ে দিলাম কাস্টমসের কাছে যে লোক যেন না যেতে পারে। এইভাবে হবে না, এটা মিন ওয়ার্ক বিজনেস করতে হবে। তারপরে না পারলে তো সবাই জানবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এবারও যে এই যে 693 বা 94 যেটা, এটা সাজেশন দেওয়া হয়েছে, আমি জানি না আছে কিনা, থাকবে কিনা, সেটা হচ্ছে এনবিআরকে খাত ওয়াইজ দেখাতে হবে যে আমি এখান থেকে এত টাকা, এখান থেকে এত টাকা, এইভাবে আমার 693 বা 624, ওর বোধহয় 624 হবে, যাই হোক, এটা দেখাতে হবে। পিপুল শুড নো, জানবে
যে এই খাতা যে আমার থেকে আয়কর থেকে এত, মূসক থেকে এত। হ্যাঁ আমি এই গ্রাউন্ডে এখান থেকে এত করতে পারবো বলে আমি এস্টিমেট দিয়েছি। যে বাজেট যেটা সরকার ঘোষণা করতে তো নিজে নিজে করছেন না, নিশ্চয়ই সেই তো হিসেব দিয়েছে বা দেওয়া হয়েছে, তাকে ওই হিসাব দেওয়ার ভিতরে তাকে থাকতে হবে, বুঝতে হবে আপনি সারা বছর কি হোমওয়ার্ক করেছেন যে এই খাতে এটা নেবেন। যেমন সম্পদ করের কথা তুলছিল কত, তারপর দেখা গেল যে এটা হচ্ছে না। কারণটা হচ্ছে কি, ওনার তো সম্পদ করের প্রস্তুতি ছিল না, ওনার তো স্টাডি নাই। উনি হঠাৎ করে একটা বলে দিলেই তো হবে না যে এত। যেমন ভ্যাট আইনটাই আমরা 12 সালে প্রবর্তন করতে যেই পারলাম না, আমরা 17 সালে আরেকবার করতে যেই একবারে আসরক্ত সময় উইথড্র করে দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। অথচ বলা ছিল যে এই বছর যদি এই ভ্যাটটা আসে তাহলে 20,000 কোটি টাকা আমার অতিরিক্ত আয় হবে। আচ্ছা, মগরেবের রক্ত যখন বলা হলো যে না থাক, এই ভ্যাট এইভাবে থাক, আমরা 19 সালে করবো, কারণ 18 সালে ভোট আছে, হ্যাঁ এখানে অনেক রাজনৈতিক বিষয় আছে, তা 19 সালে করব। কিন্তু ওই যে 20,000 কোটি টাকা অতিরিক্ত আয় হবে বললো, যেটা হিসেবটা যে দিল, ওইটা তো কমালো না, ওটা থেকে গেল। এবং ওই 20,000 কোটি টাকার পরিমাণ ব্যয়ও তো কমানো উচিত ছিল, যে না আমি এই ভ্যাট এটা ইন্ট্রোডিউস করি নাই, আমি ভ্যাটটা পাবো না, সুতরাং আমি 20,000 কোটি টাকার বাজেট কমাই, তা তো কমান নাই। অর্থাৎ কথার সাথে কাজের মিল থাকতে হবে। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক থাকতে হবে। কথা যেটা বলতে হবে, যেটা করতে হবে, সেটার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করতে হবে। না পারলে আমি অর্থনীতি যদি সোজা না হয় তো পারবো না। ব্যাংক থেকে আমার ভালো একটা আসতো, রেভিনিউ আসতো, ব্যাংক যে যাদের লোন দিত, যারা ব্যবসা করতো, সেখান থেকে আমার ইনকাম ট্যাক্স আসতো। হ্যাঁ, তারপরে আমি শিল্প, এই যেমন এখানে এবার প্রায় 60,000 কোটি টাকার মতন ওই যে শুল্ক বা বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে, এটা যদি এমনি এমনি না, এই অর্থনীতিকে দাঁড় করাবার জন্যে, ওকে কস্ট অফ ডুইং বিজনেস, উৎপাদন বাড়ানো, কস্ট অফ লিভিং করার জন্যে। তা এখন সেইটা যদি না হয়, দেখা গেল যে আমি দিলাম, কিন্তু দেখা গেল সেই 5 টাকার আলু সেই 5 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমার তো এখানে আড়াই টাকা অন্তত কম হওয়ার কথা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কম না হোক, আর বাড়বে না, এটা তো নিশ্চিত করা দরকার, হতে হবে। এনবিআর এর এখন একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেটটা কি হওয়া উচিত? টার্গেট হচ্ছে যা দেওয়া হয়েছে সেইটা, মানে কোন সংস্কারটা এখন সবচেয়ে দ্রুততর গতিতে করতে হবে? সংস্কার হয়েছে অটোমেশনটা উইদাউট ফেল দ্রুত। 2 হচ্ছে ওই বাস্তবায়নার নীতি, এটা তো হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। হ্যাঁ, সেটা হবে, কিন্তু এনবিআর থেকে যাবে, সে তো বাস্তবায়নকারী। তার বাস্তবায়নের ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। সে কি কি জিনিস কোথায় কারে ধরবে না ধরবে, কি করবে না করবে, এই ব্যাপারে তার রীতিমতো টাস্ক ফোর্স গঠন করে এটা নর্মাল বছর মনে করলে হবে না, এখানে তার টাস্ক ফোর্স গঠন করতে হবে। টাস্ক ফোর্স গঠন করে একটা সেক্টরকে ধরতে হবে। এই যে রিহাব খাতে শুধু সুযোগই দেওয়া হচ্ছে, কিন্তু ও জমি রেস্ট্রি করতেছে না, তাকে কোনো বাধ্য করা যাচ্ছে না, কিছু হচ্ছে না, এটা কেন? সিটি কর্পোরেশনের কাছ থেকে অন্তত বাড়ি মালিকদের তালিকাগুলো এই নিয়ে তো চেক করা যেতে পারে, সেটা করা হচ্ছে না। বহু লোকের ক্রেডিট কার্ড আছে, এই যে এখন এবারে নতুন করে বলা হয়েছে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার ওই টিন খুলতে হবে, এই তো কথা হচ্ছে। এখন তারপরেও দেখা যাবে যে ব্যাংক অ্যাকাউন্ট তো খোলা হচ্ছে, কেরা এটা দেখবে? এটা হচ্ছে কিনা দেখবে কে? এই দেখার ব্যাপারে এনফোর্সমেন্টটা অন্যদেরও কিন্তু দায়িত্ব আছে, শুধু এনবিআর এর দায়িত্ব না। কিন্তু স্যার আমি যেই ব্যাপারটা আমি শেষ করি, যেমন 42টা পণ্যের, বা এবারও দিয়েছে কিনা আমি জানি না, তো এই পণ্যগুলোর সার্ভিস নিতে গেলে বলা হয়েছে তোমাকে ইনকাম ট্যাক্সের দেখাতে হবে, ইউ আর এ ট্যাক্স পেয়ার, বা রিটার্নের কাগজ বা একটা কিছু দেখাতে হবে, বলা হয়েছে। এটা 2-3 বছর আগের থেকে বলা হচ্ছে, কিন্তু সার্ভিস তো ঠিকই নিয়ে গেছে লোকেরা, ঠিকই স্কুলে ভর্তি হয়েছে, ঠিকই ব্যাংকের থেকে নিয়ে গেছে, সব কিছু করেছে, কই করদাতা তো বাড়েনি। ওখানে তো বোঝার কথা ছিল যে করদাতা বাড়বে, এটাই হচ্ছে। তো সুতরাং এখনও যে আমি বলছি অ্যাকাউন্ট খুলতে গেলে যে অ্যাকাউন্ট খুলতে হবে, টিন খুলতে হবে, এইটার দেখভালের একটা ব্যাপার আছে, সেটা দেখতে হবে। যে পরিকল্পনা দেওয়া হবে সেটার উপরে ক্যালকুলেশন থাকতে হবে, কতটা লোক অ্যাকাউন্ট খোলে, আর যারা খুলেছে ট্যাক্স ছাড়া যারা খুলেছে তাদের কি হবে, তাদেরটাও আনতে হবে, ব্যাংকে বলতে হবে
যে এদেরকে এক্ষুনি টিন না থাকলে এটা খুলতে বলেন, আমাকে তালিকা দেন। কারণ আমি ব্যাংকে যে অ্যাকাউন্ট রাখছি বা আমি এফডিআর যে টাকা রাখছি সেখান থেকে যে আমার কাছ থেকে টিডিএস যেটা কেটে নিচ্ছে সে টাকাটা তো আমার অ্যাকাউন্টে যাওয়ার কথা। আমার যে টিআইএন নাম্বার তার এগেনস্টে জমা হওয়ার কথা। তাহলে এতটা লোক যদি টিন ছাড়া যদি এত লক্ষ লক্ষ লোক যদি এফডিআর খুলে টাকা পয়সা লেনদেন করতে পারে, ব্যাংকগুলো হোয়াট দে আর ডুইং, তারা তো তাকে এনফোর্স করতেছে না। করলে তো আমার চোখের সামনে আমার 2 কোটি করদাতা হয়ে যায়। অর্থাৎ এনফোর্সমেন্টটা, এবং এটা শুধু এনবিআর এর দায়িত্ব না, যিনি সার্ভিস দিচ্ছেন, যিনি এগুলো আদায় করছেন, বিআরটিএ কথার কথা। আমি রাস্তায় যে যদি এখন একটা গাড়িরে ধরে বলি ভাই আপনি এ ট্যাক্স দিচ্ছেন, ও ট্যাক্স দিচ্ছেন, এটা দিয়েছেন, তারপরে আপনি এটা কবে কিনছেন, আপনার ট্যাক্স ফাইল আছে, যদি আমি এখন ধরা শুরু করি বেরিয়ে আসবে অনেক কিছুই, তা আমাকে এনফোর্স করতে হবে। ডক্টর মজিদ, আমি যদি নাইমে একটু প্রশ্ন করি, যদিও একটার খবরে ডক্টর মজিদ আমার সঙ্গে ছিলেন, তাই আমি চাচ্ছিলাম যে আপনিই প্রশ্ন করুন, নতুন নতুন প্রশ্ন। কিন্তু একটার খবরে আপনি খুব সুন্দর একটা মন্তব্য করেছিলেন, যেটি আমি একটু আবার সামনে আনতে চাই দর্শকদের। আপনি বলেছেন যে খারাপ ছাত্র তাকে, যেহেতু সে খারাপ ছাত্র তাই সে পারবে না, এই ভেবে যদি তাকে সবসময় টার্গেট আমি কম করে দিই তাহলে তো আসলে তার উন্নতি হবে না। কিন্তু যে খারাপ ছাত্র তার উপরে যদি আমি টার্গেট বাড়াতেই থাকি কিন্তু তার সক্ষমতা না বাড়িয়ে, তাহলে আবার খারাপ ছাত্র আত্মহত্যা করে ফেলে কিনা সেই বিষয়টি না, ওই যে ওই সক্ষমতা না বাড়িয়ে, আমি ওইটাই বলছি, সক্ষমতা খারাপ ছাত্রকে ভালো ছাত্র করার কোনো মানে কোনো ধরনের দিক নির্দেশনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা আপনি আশাবাদী কিনা যে খারাপ ছাত্র আস্তে আস্তে ভালো ছাত্র হয়ে উঠবে? ওই যে বললাম, অটোমেশন করলে সে ভালো হয়ে যাবে, হওয়া উচিত হবে তার। তারপরে তার যে সব কাজ, সেই কাজের প্রায়োরিটি তার ঠিক করতে হবে। সে কি ওই আসল কর ফাঁকিবাজের পিছনে না দৌড়িয়ে সে ওই 80,000 সাধারণ করদাতা তার ওই অডিটের ফাইল নিয়ে দৌড়দৌড়ি করবে, সময় নষ্ট করবে, তার ক্যালোরি নষ্ট করবে, এটা ঠিক না। এখানে রেশনালাইজেশন করতে হবে, তার ক্যালোরি, তার লোকবল, তাকে সেইভাবে করতে হবে, রীতিমতো তার ভালো গবেষণা করতে হবে, সারা বছর তার এগুলো স্টাডি করতে হবে। সেইগুলো না করে সে যদি ওই ক্ষুদ্র করদাতার ওই ফাইল অডিট করার পিছনে যদি সময় নষ্ট করে, এগুলো তো বুঝতে হবে। জি, তাকে নিজের জানতে চাই, বলা হবে। হচ্ছে যে এবার কর জাল বাড়ানো হচ্ছে, যেন করের আওতা বাড়ে, আরো নতুন নতুন মানুষ যেন করের আওতায় আসেন। সেটির মানে কি এই হবে যে আমি কারেন্ট জাল নিচ্ছি যাতে ছোটখাটো কোনো মাছই বের হয়ে যেতে না পারে, কিন্তু বড় মাছ কোনো না কোনো ভাবে সবসময় বের হয়ে যায়? এটির কারণটা কি? না, ওইটা তো আমি কিন্তু আবার বলছি, 2 প্রকার করদাতা আছে। একটা হচ্ছে সাধারণ করদাতা, এরা 25%, আর 5% হচ্ছে অসাধারণ করদাতা। ওই অসাধারণ করদাতার একটা ফাইল যদি আমার কাছ থেকে ফাঁকি দিয়ে সে নিয়ে যেতে পারে, আমি যদি ডিজলভ করি, তাতে যে টাকা ক্ষতি হয় আমার আসে, ওই এখানে 60,000 ছোট করদাতা, মানে সাধারণ করদাতার 60,000 ফাইল, মানে 1000 পেঁচালেও আমার ওই টাকা আসবে না। তাহলে আমার বুঝতে হবে আমার কোথায় নজর দিতে হবে, আমাকে কোথায় নজর দিলে আমার রেশনালাইজেশন হবে আমার পরিশ্রমের। হ্যাঁ, সেইগুলোর আমরা তো প্রায় শুনি বা যেটা দেখি, অনেক কিছু করতেছি বলা আছে। যেমন এই যে কয়েকদিন আগে জানা গেল যে কোর্টে যে বহু কেসগুলো আটকে আছে, কত হাজার কোটি টাকার কেস আটকে আছে, এনবিআর চেয়ারম্যান একটা চিঠি লিখলেন অ্যাটর্নি জেনারেলকে। এটা কি নতুন ঘটনা? এটা তো অনেক আগের থেকেই হয়ে আছে। আপনি মামলাগুলোকে নিষ্পত্তির উদ্যোগ আপনার এনবিআর এর পক্ষ থেকে কি করছেন? এখানে 2টা বাদী থাকে, বাদী বিবাদী। এখানে বাদী হচ্ছে ওই ব্যবসায়ীরা, তারা দিয়েছে যে আমার কাছ থেকে উনি বেশি চাচ্ছেন, আমি কোর্টে গেলাম। তা কোর্ট বললো ভাই ঠিক আছে, ওইটা পরীক্ষা করে দেখতে হবে, ওনারা স্ট্যাটাস কো দিলাম, অর্থাৎ আগে যা দিচ্ছিল তাই দিতে থাকেন। তাহলে উনি তো ওই সুযোগ পেয়ে গেলেন, আগেটা দিচ্ছেন, নতুনটা হচ্ছে না। নতুনটা পাওয়ানোর জন্য আপনার উচিত, বিবাদী আপনার উচিত মামলাটা দ্রুত নিষ্পত্তি করিয়ে ওই টাকাটা পাওয়ার। এখন মামলা নিষ্পত্তি করাতে যেয়ে আমরা সেই সময় 2008 সালে ওই অ্যাটর্নি জেনারেলের অফিসের সব অফিসারকে পর্যন্ত আমরা এনবিআর নিয়ে ট্রেনিং দিয়েছি, বলেছি যে আমাদের কেসগুলো নেচার এইভাবে হবে, কেসগুলোকে আপনি ক্লাসিফাই করেন, একটা কেস যদি আপনি ঠিক মতন ডিসপোজাল করে দিতে পারেন তাহলে দেখে 200 কেস অটোমেটিক্যালি হয়ে যাবে। এরকমভাবে করে আমরা চেষ্টা করেছি সেই সময়। এই চেষ্টাটা অব্যাহত রাখা দরকার ছিল। এখন এত বছর পরে এসে আবার আপনি নতুন করে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখতেছেন। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইউ মাস্ট হ্যাভ উন্নতি। হ্যাঁ, তারপরে বড় বড় সেক্টর কর্পোরেশনের কাছে আপনার বহু টাকা পাওনা,
আপনি সে চিঠি ঠিক মতন লিখতেছেন না, ওকে এনফোর্স করতেছেন না। কেন করছেন না? হয়তো ওরাই এত পাওয়ারফুল, মানে ওইসব বোর্ডের বা এর পাওয়ারফুল যারা, তারা পছন্দ করেন না যে আপনি এনবিআর আপনি ওই টাকা ওনার কাছ থেকে চাবেন। এখানে আপনাকে ওইগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। ইউ আর এ সরকারি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইউ মাস্ট হ্যাভ ফুল পাওয়ার। সেখানে কারুর বেলায় একরকম, আরেকজনের বেলায় আরো রকম, এ করলাম ওর বেলায় ওরে চিনি বলে ওর বেলায় একরকম, আপনারা চিনি না বলে আপনার বেলায় আরো রকম, এটা করলে হবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মজিদ NBR আমাদের এর সঙ্গে আত্মবিশ্লেষণের যুক্ত প্রয়োজন হওয়ার আছে। জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।